স্যার আমি কি আসতে পারি? আসুন, বসে যান। ধন্যবাদ। ধন্যবাদ। কোথা থেকে আসছেন? স্যার আমি পূর্ব বর্ধমান জেলার আগরতলা আটগুলো গ্রাম থেকে। আচ্ছা, নিজের সম্পর্কে কিছু বলুন। স্যার আমি দেবনাথ মণ্ডল। আমি 2014 সালে আবহাওয়া মহাবিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে সম্মানিত স্নাতক পাস করি। 2014 থেকে 16 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে মাস্টার ডিগ্রি পাস করি। 2018 সালে আবহাওয়া মহাবিদ্যালয় থেকে বিএড প্রশিক্ষণ লাভ করি। বর্তমানে স্যার আমি গৃহ শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছি। আচ্ছা, তাহলে পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি স্যার বিশেষত সমাজ সেবামূলক যে কাজ এবং রাস্তা ধারে গাছপালা লাগানো বা গার্ডেনিং এর যে কাজ এগুলো স্যার। সমাজসেবার কাজ আপনার কেন ভালো লাগে? স্যার আমরা তো সমাজের মধ্যে যেহেতু বাস করি, সামাজিক প্রাণী এবং দায়বদ্ধ জীব, আমাদের তো একটা সমাজে বাস করতে গেলে একটা দায়িত্ব থাকে। আমরা আমরা প্রত্যেকেই প্রত্যেকের করে, তার কারণ একটা সমাজের মানুষ যদি তার সাহায্য লাগে অবশ্যই আমি সবসময় এগিয়ে যাবো। আচ্ছা, আচ্ছা, বলছি আপনি তো এখানে শিক্ষকতার জন্য এসেছেন। তো আপনি কি জানেন একটা বিদ্যালয় আদর্শ বিদ্যালয় হওয়ার জন্য বিদ্যালয়ে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? আর আদর্শ বিদ্যালয় হওয়ার জন্য কি হ্যাঁ, কি মানে বৈশিষ্ট্য? একটা বিদ্যালয়কে আমরা আদর্শ বিদ্যালয় কখন বলতে পারি? ও, স্যার। আর আদর্শ বিদ্যালয় সেই বিদ্যালয়টি বলবো যেখানে ছাত্র এবং টিচার শিক্ষকের রেশিওটা ঠিকঠাক থাকে। ছাত্ররা নিয়ম শৃঙ্খলা হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে তারা স্কুলে আসবে। শিক্ষক মহোদয়রাও নির্দিষ্ট টাইমের মধ্যে ক্লাস নেবেন এবং তাদের সাবজেক্টগুলো একটু ভালো থাকবে। তার সাথে ছাত্রদের সাথে শিক্ষকদের একটা ফ্রেন্ড গ্রোথ করা এবং গাইডের যে সম্পর্ক, সর্বোপরি তারা পিতামাতা বা দ্বিতীয় যে গার্জেন সেই গার্জেনের ভূমিকা পালন করে এবং স্কুলের ক্ষেত্রে শুধুমাত্র স্কুল থাকা মানে স্কুলের পার্শ্ববর্তী পরিবেশটাও যেন গঠনমূলক হয় বা এখানকার যারা ম্যানেজিং কমিটি বিশেষত যারা মানে অভিভাবক থাকবে তারাও যেন হেল্পফুল হয়। কারণ শিক্ষক বা টিচারকে ছাত্র সম্পর্ক সেটা গড়ে ওঠার ক্ষেত্রেও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বা স্কুলের যে কার্যক্রম সেটাও যেন ফ্রুটফুল হয়। এটাকে আমি আদর্শ বিদ্যালয় হিসাবে আচ্ছা, ঠিক আছে, আপনি আজকে কি রেডি করে এসেছেন? স্যার আমি একটা ইতিহাস বিষয়ে লর্ড গার্ডিয়ান যে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য সেটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আপনি দেখান ওটা আমাদের। ধন্যবাদ। স্যার আমি এটা একটা কাল্পনিক ক্লাসরুম হিসেবে নিতে পারি অবশ্যই। তাহলে আমি স্যার ক্লাসরুমের যে উপকরণ সেগুলোকে ব্যবহার করছি। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমরা একটা বিষয় বলবে, তোমরা বর্ধমান শহর দিয়ে কেউ কি বেড়াতে গেছো? যারা বেড়াতে গেছো একটু হাত তুলে তো তোমাদের মধ্যে থেকে। ঠিক আছে, বেশ হাত তুলেছো। বাহ, ডান দিক থেকে দেখছি বেশ 5 জন হাত তুলেছো, বাঁ দিক থেকেও প্রায় 3-4 জন হাত তুলেছো। বেশ, তোমাদের মধ্য থেকে বলো যে বর্ধমান শহরে কি কি দেখার জায়গা বা দর্শনীয় স্থান কি কি আছে। বেশ, ডান দিক থেকে প্রত্যুষ তুমি বলো তো, হাতটা তোলো। বেশ বলো, তুমি কি দেখেছো? 108 মন্দির দেখেছো, বাহ, ভেরি গুড। বাঁ দিক থেকে রমেশ, তুমি বলো তো আর কি দেখেছো? সর্বমঙ্গলা মন্দির দেখেছো। আচ্ছা, বসো তোমরা। তাহলে বর্ধমান শহরে কি তোমরা কার্জন গেট দেখেছো? বেশ, খুব ভালো কথা দেখেছো। এই যে কার্জন গেটের কথা বলছি, লর্ড কার্জন যখন ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসাবে বাংলা তথা এই বর্ধমানে আসেন, বর্ধমানের যিনি রাজা ছিলেন বিজয় চাঁদ, এই কার্জন গেট একটা নির্মাণ করেছে। আমি তোমাদের লর্ড কার্জন বাংলাকে কেন ভাগ করেছিলেন, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পিছনে প্রকৃত উদ্দেশ্য কি ছিল, সেটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমি বোর্ডে লিখে দিই যে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি ছিল। ঠিক আছে, তোমরা আমি যে বিষয়গুলো পড়াবো বা আলোচনা করবো সেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা লিখে নেবে। বেশ,
আমরা প্রথমে জেনে নিই যে লর্ড কার্জন কে ছিলেন। ঠিক আছে, লর্ড কার্জন ছিলেন ভারতবর্ষ একজন গভর্নর জেনারেল। তার সময়কালটা কি ছিল? সময়কালটা ছিল 1899 থেকে 1962। ঠিক আছে, এটা তোমরা মনে রাখো। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে বঙ্গভঙ্গ। ঠিক আছে, বঙ্গভঙ্গ। লর্ড কার্জন বাংলাকে, আমরা যে শব্দটা দেখছি দেখো বঙ্গভঙ্গ, মানে বাংলাকে ভাগ করার যে পরিকল্পনা, সেটাই তো বঙ্গভঙ্গ। তাহলে লর্ড কার্জন 19বিংশ শতকের শেষ এবং বিংশ শতকের সূচনা লগ্নে ভারতবর্ষের যে রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক চিন্তা ভাবনা, শিক্ষা দীক্ষা সব দিয়ে কিন্তু বাঙালি এগিয়েছে। বাঙালির এই যে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা, সেই জাতীয়তাবাদী চিন্তা ভাবনাকে সমিলে বিলাস করার জন্য একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা করেছিলেন, যেটা বঙ্গভঙ্গ সামিল করেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রাথমিকভাবে বঙ্গভঙ্গ বিষয়টা কি সেটা জানবো, তোমরা সবাই এগুলো গ্রহণ করবে। ঠিক আছে, এরপর যে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য, এটা আমরা আজকের পাঠ্য আলোচনার বিষয়। ঠিক আছে, তোমরা এটাকে একটা ধরে নিতে পারো কাল্পনিকভাবে ভারতবর্ষের মানচিত্র। ঠিক আছে, তোমরা কোথায় এখানে জানো যে পশ্চিমবাংলার অবস্থান, ভারতবর্ষের মানচিত্রের পশ্চিমবাংলার অবস্থান তোমরা জানো। তোমরা একটা বিষয় বলো তো, এদিক থেকে রিনি তুমি বলো তো, সেই সময় যে ভারতবর্ষের রাজধানী কোথায় ছিল? ঠিক আছে, কোথায় ছিল আর তুলে বলো। হ্যাঁ, কোথায় ছিল? কলকাতা। বেশ, তাহলে এটা যদি আমরা কলকাতা ধরি মানচিত্রে, এই জায়গাটা তোমরা নির্দেশ করতে পারবে। আর একটা বিষয় আমরা তোমাদেরকে বলে রাখি, সেই সময় বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই যে তিনটে প্রদেশ, তখন আমরা বাংলা প্রেসিডেন্সি বলছি। এই সমগ্র এটা ছিল বাংলা প্রেসিডেন্সি। তাহলে বঙ্গভঙ্গের পিছনে সরকারের বা কার্জনের প্রাথমিক যুক্তি কি ছিল? এক নম্বর যদি বলি আমরা, এখানে প্রথমত যদি আলোচনা করি যে এই যে আমরা মানচিত্রে দেখছি কলকাতা থেকে এই যে তিনটে প্রদেশে, এত বড় একটা প্রদেশের শাসনভার তোমার একক ব্যক্তির দ্বারা সম্ভব হচ্ছে না, বা কোনো লেফটেন্যান্ট জেনারেল ছোটলাটের দ্বারা সম্ভব হচ্ছে না। সেই জন্য একটা বৃহৎ প্রদেশের সমস্যার একটা সম্মুখীন হচ্ছে। প্রথম যুক্তি যিনি দেখাচ্ছেন। দ্বিতীয় যুক্তিতে হিসাবে তিনি দেখাচ্ছেন যে আমরা কলকাতায় দেখলাম মানচিত্রের কলকাতার অবস্থান, সেখান থেকে পূর্ববঙ্গ এবং উড়িষ্যার যে দূরত্ব তোমরা জানো অনেকটাই দূরত্ব। এই দূরত্ব অর্থাৎ যখন প্রাকৃতিক সমস্যা হচ্ছে, বন্যা মহামারী হচ্ছে, সেখান থেকে বন্যা ত্রাণ কলকাতা থেকে নিয়ে যাওয়া খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। এরপরই ভারতবর্ষের ছোট অর্থাৎ রিস ছিলেন 1903 খ্রিস্টাব্দে একটা প্রস্তাব রাখলেন, রিসলের প্রস্তাব। কি নাম? রিসলের প্রস্তাব। এই প্রস্তাবে তিনি বলছেন যে উত্তরবঙ্গ এবং মানচিত্রে দেখুন, লক্ষ্য করে দেখলে আমরা যদি এই দুটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ অর্থাৎ আসামের সঙ্গে যুক্ত করে পূর্ববঙ্গকে নিয়ে, অর্থাৎ পূর্ববঙ্গ এবং আসামকে নিয়ে একটি প্রদেশ যার রাজধানী হবে ঢাকা, এবং পশ্চিমবাংলা, এখানে তোমরা মানচিত্রে দেখেছো পশ্চিমবাংলা, বিহার এবং উড়িষ্যা যার রাজধানী হবে কলকাতা। এই যে নতুন প্রদেশগুলি গঠনের চিন্তা ভাবনা করে। ঠিক আছে, এটা একটা তিনি প্রাথমিক যুক্তি রাখছেন। কিন্তু আমাদের যে কার্জনের প্রকৃতি উদ্দেশ্য, কার্জন যেটা ভাবছেন যে এই একটা যে প্রদেশ, এই প্রদেশের এমন একটা প্রদেশের যে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা বা আন্দোলন, সেই আন্দোলনকে সমূলে ধ্বংস করার জন্য বা বিনাশ করার জন্য যে তিনি পরিকল্পনা নিয়েছিলেন। এবং আরেকটা বিষয়, এই যে পূর্ববাংলা এবং পশ্চিমবাংলা যেটা বলছি, এই যে সংখ্যালঘু দুটো ভাগে যদি ভাগ করি, তোমরা ফার্মার্স মানে কৃষক এবং ইংরেজিতে গল্প করেছো, সেটা গৌরব তৈরি ছিল যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে এই যে বাংলার সমগ্র মানুষ যদি একত্রিত থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলন তারও দীর্ঘস্থায়ী হবে, এবং আমরা সবই যে ইংরেজরা ছিল তাদের বিরুদ্ধে লড়তে পারবো। যদি আমরা বিভক্ত হয়ে পড়ি, অর্থাৎ এই সময় যারা সংখ্যালঘু মানে বুদ্ধিজীবী ছিলেন, তারা যদি বিভক্ত হয়ে যায়, তাহলে তাদের আন্দোলনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই যে ভাঙার জন্য এই তার মূল যে উদ্দেশ্য, এই যে ঠিক আছে, বসো বসো। চ্যানেল নিয়ে বসে। আচ্ছা, এই যে বঙ্গভঙ্গ আপনি পড়ালেন, ভারতবর্ষের ইতিহাসে বঙ্গভঙ্গের ফল কি হয়েছিল? বঙ্গবঙ্গ যখন ছিল, এটা আমাদের যে রাজধানী ছিল, রাজধানী প্রধান কলকাতা ছিল,
কলকাতার কাছে দিল্লিতে স্থানান্তরিত হয়। তাহলে এই যে বাংলা যে প্রকল্প এটা কিন্তু কমে এবং বঙ্গভঙ্গের পরবর্তী হিসাবে যে স্বদেশী বা বয়কট আন্দোলন হয়েছিল, স্বদেশী এবং বয়কট আন্দোলনের জন্য যে বিভিন্ন শিল্প অনুসারে শিল্পগুলো গড়ে ছিল সেখানে আমদানি রপ্তানিতে পরিমাণ কিন্তু যথেষ্টভাবে কমে গিয়েছিল। এর ফলে বাংলা অনেক দিক থেকে বঞ্চিত হবে। আচ্ছা, ভারতবর্ষের জাতীয় আন্দোলনে কি এই বঙ্গভঙ্গের কি কোনো প্রভাব পড়েছিল? হ্যাঁ স্যার, কি রকম? এটাকে কেন্দ্র করে যেমন ধরুন দিল্লিতে দিল্লিতে হায়দার রেজাউল নেতৃত্বে একটা আন্দোলন হয়েছিল। শুধু দিল্লিতে নয়, মুম্বাই, মহারাষ্ট্র যে সমস্ত জাতীয় নেতৃত্ব ছিলেন তাদের নেতৃত্ব এই যে বয়কট স্বদেশী আন্দোলন এগুলো কিন্তু অনুরূপভাবে গড়ে হয়েছিল। আচ্ছা, জাতীয় শিক্ষা পরিষদ নাম শুনেছেন? কবে প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় শিক্ষা পরিষদ দ্বারা নিযুক্ত সংস্থা। এ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় শিক্ষা পরিষদ সেই সময় বিভিন্নভাবে যে বয়কট আন্দোলন বা স্বদেশী যে আন্দোলন করছে সেখানে ছাত্র সমাজকে দূরে সরে রাখা হচ্ছিল, তারাই আন্দোলনের বিধান করছিল। তাদের মূল শিক্ষা ব্যবস্থা করার জন্য দেশীয় ভাবধারা বা দেশীয় ঐতিহ্য অনুসারে যে শিক্ষা কাঠামো বা শিক্ষা পদ্ধতি পরিচালনা হচ্ছিল তখনই স্যার এই জাতীয় শিক্ষা পরিষদ হবে। এই জাতীয় শিক্ষা পরিষদ তার লক্ষ্য পূরণ করতে পেরেছিল না পারেনি? স্যার, এই দিক থেকে যদি বিচার করে দেখি, সেই সময় এটা মূলত রাজনৈতিক আন্দোলন হিসেবে গড়ে উঠেছিল। কিন্তু একটা বিদ্যালয় বা তার পরিকাঠামো চালানোর জন্য যে অর্থের প্রয়োজন সেটা শেষের দিক থেকে কিছুটা হচ্ছে মানে এই যে মানে জাতীয় শিক্ষা পরিষদের সঠিক লক্ষ্য সেটা কিছুটা হলেও সেটা একটু বঞ্চিত হয়েছিল। এখান থেকে কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, অ্যানাল গোষ্ঠীর নাম শুনেছেন? তো অ্যানাল গোষ্ঠীর বক্তব্য কি ছিল? আমার বছরের মধ্যে স্যার যারা ছিলেন আদনান ছিলেন এবং মাহবুব এরা ছিলেন। এই মুহূর্তে স্যার ওদের বক্তব্যটা এই মুহূর্তে স্যার এরা ছিলেন। ওদের আলোচনার বিষয়বস্তু কি ছিল? আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, বাংলার শেষ ভাইসরয় কে ছিল জানো? বাংলা সেটার পরবর্তী সময়ে গভর্নর জেনারেল হিসেবে তো বাংলার ভ্যাকসিন তো এরকম স্যার তাহলে বাংলার পদ থেকে কি বলা হতো? বাংলার কিন্তু ছোট আছে। ছোটলাল। আচ্ছা, বাংলার শেষ গভর্নর তাহলে কে ছিল? বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস ছিলেন। এই পরবর্তী সময়ে তিনি ভারতবর্ষের গভর্নর। আচ্ছা, ওনার সময়কালটা জানা আছে? ওনার সময়কালটা 1772 থেকে যতদূর মনে করছে 85। আচ্ছা, ইতিহাসে 76 মন্বন্তর নাম শুনেছো তো? আচ্ছা, ওটা বাংলার কত সালে হয়েছিল? 1176। আচ্ছা, ওখানে কি হয়েছিল ওই সময়? ছাত্রের বন্ধু আছে এই সময় স্যার তার এক প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টি না হওয়ার ফলে চারিদিকে একটা আবহাওয়া দুর্যোগ বেড়েছে। তারপরে অসংখ্য মানুষ বিভিন্ন মানুষ তারপরে বিভিন্ন অবস্থা আমাদের গ্রাম জেলায় অনেক সামাজিক অর্থনৈতিক দিক থেকে আচ্ছা, জেনারেল পদ থেকে গভর্নর জেনারেল পদ কেন করা হয়েছিল? জেনারেল পদ থেকে গভর্নর জেনারেলে উন্নীত কেন করা হয়েছিল? ভারতবর্ষের যে গভর্নর, ভারতবর্ষের না বাংলা, ভারতে ভারতের গভর্নরটাকে মানে ভারতের গভর্নর জেনারেলটাকে কি বলি প্রশ্নটা? গভর্নর জেনারেল পদে কেন? হ্যাঁ, ভারতবর্ষের যে গভর্নর ছিল সেই গভর্নরটাকে গভর্নর জেনারেল পদে কবে উন্নীত করা হয়? এটা বাংলার হবে, বাংলা। স্যার আমরা তো যখন ব্রিটিশের ভারত শাসন আইন হচ্ছে তার আগে 11 বছর আগে কবে হচ্ছে ব্রিটিশ ভারত শাসন আইনটা কবে হয়েছিল? তার আগে লর্ড মহাশয়ের আমলে আরেকটা আইন হয়েছিল। সেই সময় ভারত হয়েছিল কিন্তু ভারতে মানে বলা হচ্ছিল যে আইন ওই আইনে বলা হচ্ছিল যে তখন তিনটে প্রেসিডেন্সি বাংলা, মুম্বাই এবং মাদ্রাজ এই যে প্রেসিডেন্সি তখন বাংলা কিন্তু ছিল। পরবর্তী সময় যেহেতু এই দুটো প্রেসিডেন্সি ছিল তখন
একটি গভর্নরের আন্দোলন হয়েছিল সব দেখাশোনা করতে। পরবর্তী সময়ে ওই গভর্নরের পদ উন্নীত হয়ে গভর্নর জেনারেল পদে সৃষ্টি আচ্ছা, আপনি তো প্রথম কার্জন গেটের কথা প্রসঙ্গ তুললেন, তো কার্জন গেটের আর একটা নাম আছে, আপনি কি জানেন? কি নাম বলুন? বিজয়ী করুন। আচ্ছা, এটা একটা স্যার নতুন মনে করছে বিজয় উৎসব হিসাবে পালন করেছিল। তার জন্যই বিজয় করুন। আচ্ছা, আজকে আপনি তো বঙ্গভঙ্গ সম্পর্কে পড়ালেন, তো এই বঙ্গভঙ্গে রবীন্দ্রনাথের কি কোনো ভূমিকা রয়েছে? আমাদেরকে একটু বলুন সে সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় তিনি বহু ভাতৃত্বের প্রতি অর্থাৎ হিন্দু মুসলিম আমরা কোনো বিভেদ নেই, তার জন্য তিনি রাখি বন্ধন উৎসব যে প্রচলন তিনি করেছিলেন। আর কি কোনো গান তিনি গেয়েছিলেন? তিনি বাংলা নামে সাম্রাজ্য এই গানটা রচনা করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আপনাকে যখন প্রথম আমি কোশ্চেন করলাম, আপনি বললেন শিক্ষক এবং শিক্ষার্থীর একটা রেশিও, সেই রেশিওটা কি আপনি বলতে পারবেন একটু? আচ্ছা আচ্ছা। একটা বিদ্যালয়ে মানে লাইব্রেরির কি কোনো প্রয়োজন রয়েছে? কারণ আমরা তো যা পাই ওই থেকেই বেশিরভাগ আমরা তো ক্লাসরুমে রয়েছি, ক্লাসরুমে পাশাপাশি অবশ্যই কারণ ছাত্ররা তখন নিজেরা যখন আরো বেশি জ্ঞান সঞ্চয় করতে চাইবে বা কোনো বিষয়ে ইনফরমেশন জানার চেষ্টা করবে, বিদ্যালয় বা কলেজের ক্ষেত্রে লাইব্রেরি অবশ্যই। আচ্ছা, আপনি তো ইতিহাসের স্টুডেন্ট, তো উডের ডেসপ্যাচ সম্পর্কে জানেন? উডের ডেসপ্যাচ শিক্ষা ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলেছিল? শিক্ষার ক্ষেত্রে তো ম্যানেজাররা বলো কারণ সেই সময় আমাদের বাংলায় কলকাতা মুম্বাই মাদ্রাস ইউনিভার্সিটি তৈরি হয়েছিল, আলাদা শিক্ষক বিভাগ তৈরি হয়েছিল, নারী শিক্ষার কথা সেখানে করা হয়েছিল এবং মেধাবীর কথা বলা হয়েছিল এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় টিচার ট্রেনিং যে কলেজ সেই কলেজ প্রতিষ্ঠানের কথা সেইগুলো শিক্ষা করে ম্যানেজাররা। আচ্ছা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি তো পরিবেশের জন্য সেখানে যেটা হয়েছিল মানে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা বলা হচ্ছে, পাশাপাশি তো বাংলা আগে ছিল দেশীয় ভাষা ছিল, এখানে কিন্তু যেটা বলা হচ্ছে ইংরেজি ভাষা থাকবে দুটো বিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক ভাষার কথা বলা হচ্ছে। এই শিক্ষা সংস্কারের ক্ষেত্রে টোটালি গঠনগত নিয়ম এর আগে একটা ছিল। আচ্ছা। আচ্ছা, আপনার লাস্ট প্রশ্ন আমার তরফ থেকে, যে আমি আপনাকে কেন শিক্ষক হিসাবে আমি স্কুলে নিতে পারি? আপনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য রয়েছে যে আমার পছন্দ হলে যে আপনাকে আমি শিক্ষক হিসাবে একটা স্কুলে নিযুক্ত করতে পারবো? স্যার আমরা তো এসএসসি সেকেন্ড গ্লোবাল ইংলিশ পরীক্ষা রিটেন করতে দিই গভর্নমেন্ট বেসিক, এরপর আমরা ভাইভা অর্থাৎ এই যে অনুভূতি পরীক্ষা সেখানে দিতে এসেছি। এখন আপনাদের মধ্যে যদি আপনি যোগ্য মনে হয় আমাকে নির্বাচিত করবেন, আমার সাথে যদি কোনো যোগ্য ব্যক্তি থাকে সেক্ষেত্রে তারা আমরা অবশ্যই নির্বাচিত করতে পারবো। আমাদের যদি ফল থাকে সেগুলো ভবিষ্যতে অর্থাৎ পরবর্তী সময়ে আমার লেখাপড়া শিক্ষকের কি কি গুণ আছে আপনার মধ্যে সেটা উনি জানতে চাইছেন। কি কি গুণ রয়েছে যার জন্য আপনাকে আমরা সিলেক্ট করতে পারি? একজন শিক্ষকের যে গুণ আদর্শ শিক্ষক হিসেবে যদি বলতে চাই তাহলে সেই ব্যক্তিকে নিয়মিত করতে হবে, স্টুডেন্ট সাবজেক্ট নলেজ অবশ্যই থাকতে হবে এবং পড়ানোর যে দক্ষতা সেখানে একজন বিজ্ঞানে বলে গিয়ে এখন যে সমস্ত মেধাবী ছাত্র তো রয়েছে যারা কিছু করার ছাত্র তাদের জন্য মানে তারা কতটা বুঝতে পারে তারা কতটা বুঝতে পারে সেই জন্য অবশ্যই থাকবে এবং তাদের কখনোই ছাত্রদের রোজগার এবং আয় ঠিক আছে, আপনি আসুন। এটা বন্ধ কর। হিসেবে